গুলো আছে, প্রিপেয়ার এ স্ক্যাটার ডায়াগ্রাম কি আমরা সেটা দেখবো এবং কিভাবে ওটা তৈরি করতে হয় আমরা সেটাও দেখবো। ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বিটুইন টু ভেরিয়েবলস। কোরিলেশন কি জিনিস সেটাও আমরা জানবো, ডিটারমিনেশন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন কি জিনিস সেটাও আমরা জানবো, এগুলোর ব্যবহার কি, এগুলো কেন বের করতে হয় সেগুলো আমরা সব দেখবো। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লাই টেকনিক্স অফ সিম্পল রিগ্রেশন। উপরেরটা দেখলাম হচ্ছে কোরিলেশন এন্ড দি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ইন দ্য সেকেন্ড পার্ট দ্য রিগ্রেশন, আমরা ক্যালকুলেট করবো যে রিগ্রেশন বা রিগ্রেশন ইকুয়েশন আমরা বলি, রিগ্রেশন ইকুয়েশন দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে সেটা আমরা বের করব। রিগ্রেশন কি সেটা আগে জেনে নেব। অ্যাপ্লাই দ্য রিগ্রেশন ইকুয়েশন টু প্রেডিক্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস given a value of the independent variables. They predict the dependent variables given the value of the independent variables. এখানে ভেরিয়েবলস ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আমরা আমাদের সেভারাল টাইম এটা ডিসকাস করেছি, তারপরে আরো একবার দেখবো এবং এটা থেকে আমরা রিগ্রেশন ইকুয়েশন একটা দাঁড় করাবো। এটা কি জিনিস, এটার ইউজফুলনেস কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে এইটাকে মানে আমরা ফিউচারের ক্ষেত্রে বিশেষ করে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখব। এইটা আছে আপনাদের এই চ্যাপ্টারের একদম প্রথম পৃষ্ঠায়, যে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা যেটা জানতে পারবো, যে লার্নিং অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু ভেরিয়েবলস এন্ড এক্সপ্লেইন দ্য ভ্যালু। ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই র্যাঙ্ক কোরিলেশন কি জিনিস সেটা আমরা দেখবো। বিটুইন টু সেটস অফ ডেটা এন্ড এক্সপ্লেইন দ্য ভ্যালু। Demonstrate the use of regression analysis between two variables to find the line of best fit and explain its meaning. Calculate a forecast of the value of the dependent variables given the value of the independent variable. Next, apply correlation and regression techniques to Excel. এই Excel এর বিষয়টা এটা আমরা এখানে আলাপ হয়তো নাও করতে পারি, সেটা আমরা দেখবো এই চ্যাপ্টারে। এরপরে আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে ফার্স্ট হচ্ছে যে an assumption that changes in the variable that we wish to forecast or cause the changes in one or more variables. এখানে ফার্স্ট হচ্ছে যে what is variable, what is dependent variable, what is independent variable. এটা ভেরিয়েবল হচ্ছে যে আমার এক এক যখন প্রয়োজন তখন তার মান চেঞ্জ হবে আর কি। যেমন y equal to 5x, সাপোজ একটা ইকুয়েশন y equal to 5x, আমি যদি বলি যে y এর মান কত, তখন আপনারা বলবেন যে স্যার x এর মান কত, তাই না? তাহলে y equal to 5x যদি আমি বলি যে x এর মান 2, তাহলে আপনি বলবেন যে y এর মান তাহলে 5x equal to 5 into 2 equal to 10। তার মানে আপনাকে যদি আমি y এর মান বের করতে বলি, তাহলে আপনার ডিমান্ড হচ্ছে যে x এর মান দিয়ে দিতে হবে। তাহলে যেটার মান দিয়ে দিতে হবে বা যেটা না হলে y এর মান বের করা সম্ভব না, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর y এর মানটা ডিপেন্ড করছে x এর মানের উপরে, এই জন্য y কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে y equal to 5x, y equal to 10x, y equal to 5x plus 2, এই ধরনের যে কোনো ইকুয়েশন যদি আসে, তাহলে y এর মান বের করতে হলে আমি x এর মানটাকে দিয়ে দিতে হবে। x এর মানটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এইটাকে যেমন ধরবো y এর মান সেই রকমই একটা ওই ইকুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে একটা ভ্যালু পেয়ে যাবো। এই জন্য x কে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y যেহেতু x এর উপরে ডিপেন্ড করছে, এই জন্য y কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে। আবার দেখেন y equal to 5x, তাহলে x equal to কত, y by 5, x equal to y by 5। আমি যদি এখন বলি যে x এর মান কত, তাহলে আপনি বলবেন যে স্যার y এর মান কত। y এর মান যদি আমি 10 দিয়ে দিই, তাহলে 10 by 5, তাহলে x equal to হয়ে গেল 2। ইকুয়েশনটা জাস্ট চেঞ্জ করে দিলাম, এখন কিন্তু x হয়ে গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
সুতরাং কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা হচ্ছে সিচুয়েশনের উপর, ইকুয়েশনের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। বাস্তব জীবনে কি হয়, যদি আমি বলি যে হ্যাঁ আমার সেলস বাড়ানোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট দরকার, তাহলে কোনটার উপর কোনটা নির্ভরশীল? অ্যাডভার্টাইজমেন্ট যত বেশি করব আমার এইটা সেলস তত বাড়ার সম্ভাবনাই বেশি, কারণ এটা জনগণ যারা ক্রেতা তারা জানবে বেশি। ইয়েস, তা সেই জন্যে যে অ্যাডভার্টাইজমেন্ট এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যাডভার্টাইজমেন্ট 1 লাখ টাকার করলে একরকম সেলস পাচ্ছি, একরকম 2 লাখ করলে আর একরকম পাচ্ছি, 5 লাখ করলে আর একরকম সেলস পাচ্ছি। তাহলে সেলসটা দেখা যাচ্ছে যে সেলসের উপরে অ্যাডভার্টাইজমেন্টের একটা ইফেক্ট আছে, ইনফ্লুয়েন্স আছে। তাহলে সেলস হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সিং ভেরিয়েবল, যেটা 2 নম্বর প্যারায় দেখতে পারেন। দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y is also referred to as the response variable। এটাকে তার মানে y is responding to the value of x, সেই জন্য y কে আরেক নামে বলা হচ্ছে রেসপন্স ভেরিয়েবল। এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x is the influencing variable, অর্থাৎ x এর মান ইনফ্লুয়েন্স করছে y এর মানকে। সো x is assumed to be influenced response in y। তাহলে আশা করি যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হলো, যদিও এর আগে একাধিকবার আলাপ করেছি। এখন আসেন যে কোরিলেশনটা কি। কোরিলেশন হচ্ছে, যেমন ধরেন এটা আপনাদের বইতে দেখেন প্রথম পাতা ইন্ট্রোডাকশনের ভিতরেই আছে, ফার্স্ট লাইনটাই আছে, দিস সেশন এক্সামিনস দ্য স্ট্রেংথ এন্ড নেচার অফ দ্য রিলেশনশিপ বিটুইন টু সেটস অফ ফিগার্স। যেমন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যদি এক্সপেন্ডিচার যদি 1 লাখ টাকা করি, তাহলে সেলস যেটা বাড়লো, যদি দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট ডাবল করে দিলে সেলস ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি অ্যাডভার্টাইজমেন্ট সামান্য একটু বাড়াইলে সেলস কিন্তু জাম্প করছে। এটা হচ্ছে স্ট্রং কোরিলেশন। আবার অ্যাডভার্টাইজমেন্ট বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে আমি যেতে পারি, তখন অ্যাডভার্টাইজমেন্ট বাড়াইলেও দেখি সেলস এর উপরে তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। এইটা হচ্ছে আমি বলতে পারি যে এটা উইক রেসপন্স। তাহলে এইরকম দুটো ভেরিয়েবলের ভিতরে যদি দেখা যায় যে একটা চেঞ্জ হইলে আর একটা চেঞ্জের মাত্রা অনেক হাই, তখন বলতে হবে যে তাদের ভিতরে স্ট্রং কোরিলেশন রয়ে গেছে। তাহলে কোরিলেশন ইজ দ্য রিলেশনশিপ, অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিং স্ট্রেংথ এটা বোঝায় যে একটার সাথে আরেকটার ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটিটা কতটুকু। তাহলে টু ভেরিয়েবলস আর said to be correlated if changes in the value of one tend to accompany changes in the other। কম হোক বেশি হোক, যদি দেখা যায় যে হ্যাঁ রিলেশনশিপ একটা আছে বা ইনফ্লুয়েন্স একটা পাওয়া যাচ্ছে, তাহলে বলা হবে দে আর কোরিলেটেড। এখন কোরিলেশনটা, আর রিগ্রেশন হলো, রিগ্রেশন ইকুয়েশন আমরা বলি যে একটা ইকুয়েশন বের করব, সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান দিয়ে দেবো, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের হয়ে যাবে। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। এরপরে আসে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম আপনারা কোরিলেশনটা আপনাদের এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনের পরেই প্যারা নাম্বার 2 এটাই কোরিলেশনের আলাপ আছে। এরপরের পৃষ্ঠায় সেকেন্ড পেজে চলে গেলেন স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম আসলে এটা হচ্ছে যে একটা 2 ডাইমেনশনাল, অর্থাৎ একটা গ্রাফ পেপারের উপরে কতগুলো পয়েন্টের প্লটিংটা আর কি করলে পরে, এখন প্লট করার পরে আমি দেখবই বিন্দুগুলোর দিকে তাকিয়ে যে আসলে ট্রেন্ডটা কিরকম দেখা যাচ্ছে। এই ধরনের একটা ডায়াগ্রামকেই বলা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। যেমন যদি ধরি যে 1 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট হইলে সেলস হচ্ছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট হলো সেলস হচ্ছে 3 লাখ টাকা, আবার 3 লাখ টাকা অ্যাডভার্টাইজমেন্ট হলে সেলস হলো 4 লাখ টাকা। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট বাড়ানোর সাথে সাথে সেলসও বাড়ছে। তাহলে ওই যে প্রথমে যে 1 লাখ টাকার অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এইটাকে যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা যদি এক্স হয় 1 লাখ, ওয়াই হবে তাহলে 2 লাখ টাকা সেলস, যেটা এটা 2 লাখ। তাহলে পয়েন্টটা হলো 1 লাখ, 2 লাখ উইদিন ব্র্যাকেট এক্স ওয়াই। এই এক্স ওয়াইটাকে আমি একটা
গ্রাফ পেপারে প্লট করব। এখন গ্রাফ পেপারে প্লট করলে আমি এক্স অ্যাক্সিসটাকে কোনটা ধরবো, ওয়াই অ্যাক্সিসটাকে কোনটা ধরবো। সবসময় খেয়াল রাখবেন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্স অ্যাক্সিস, এখানে যেরকম অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্স অ্যাক্সিস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে ওয়াই অ্যাক্সিস। এইটা দেখেন আপনাদের এখানে বইতে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। উইথ এ স্ক্যাটার ডায়াগ্রাম দ্য ডেটা পয়েন্টস এক্স ওয়াই আর প্লটেড অন এ গ্রাফ। পরের প্যারায় আছে দি এক্স অ্যাক্সিস, পরের প্যারা সেকেন্ড লাইনে দি এক্স অ্যাক্সিস অলওয়েজ শোজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটাকে মেমোরাইজ করবেন, যে এটা মনে রাখবেন, দি এক্স অ্যাক্সিস অলওয়েজ শোজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেকেন্ড প্যারাতে আছে দি ওয়াই অ্যাক্সিস শুড অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পরের লাইনে এ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইল কজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু চেঞ্জ। অর্থাৎ এক্স এর মানে যখন কোনো পরিবর্তন আনবো, ওয়াই এর মান অটোমেটিক তখন একটা পরিবর্তন আসবে। ফর এক্সাম্পল, উই বিলিভ দ্যাট অ্যাডভার্টাইজিং স্পেন্ড ইনফ্লুয়েন্সেস সেলস রেভিনিউ। নিচে আছে এক্স ইকুয়াল টু অ্যাডভার্টাইজিং স্পেন্ড, ওয়াই ইকুয়াল টু সেলস রেভিনিউ। তাহলে এইটা প্লটিংটা করার পরে দি রেজাল্ট ইজ নোন অ্যাজ এ স্ক্যাটার ডায়াগ্রাম, scatter graph, or sometimes a scatter plot, and is a visual way of determining if there might be a linear relationship. Linear relationship আছে কি নাই নাকি নন লিনিয়ার রিলেশনশিপ, এটা তখন বোঝা যাবে between the variables x and y. If it looks as though there is such relationship, we can then go on to calculate the correlation coefficient. আমাদের মূল উদ্দেশ্য কোএফিসিয়েন্ট, এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা বের করা। তাহলে প্রথমে আসছে যে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম কি এটা বইতে দেখালাম, এখানে স্লাইডে ঠিক বই থেকেই সামারাইজ করে লেখা আছে। এরপরে আমরা স্ক্যাটার ডায়াগ্রামের জন্য আমরা একটা এক্সাম্পলে যাই। দেখেন এইটাও আপনাদের বইতেই আছে, এক্সাম্পল বা ইলাস্ট্রেশন 1। স্টুডেন্ট 44 হয়ে গেছে। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা বা কথা যেটা বলছি সেটা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন কিনা? মাঝে মাঝে একজন জি স্যার, বোঝা যায়। জি স্যার, ক্লিয়ার সবকিছু। ওকে, থ্যাংক ইউ। এখন এই যে এক্সাম্পল যেটা আসলো, এটা দেখেন আপনাদের বইতেই আছে যে a company is investigating the effects of its advertising on sales. Consequently, data on monthly advertising and sales in the following month are collected to obtain. আমি অ্যাডভার্টাইজিং এক্সপায়ার করলাম এইটা আমার কোম্পানি থেকে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইন মান্থ, দ্য ফিগার ইজ ইন 1000 পাউন্ড। 1.3 যখন আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, সেকেন্ড কলাম টোটাল সেলস ইন দ্য ফলোইং মান্থ, আগের মাসে যখন আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার করি পরের মাসে আমার সেলস এর উপরে তার ইফেক্ট পড়ে। দিস ইজ অলসো ইন 1000 পাউন্ড 151.6। যখন আমি এটাকে কমিয়ে দিলাম তখন দেখা গেল আমার সেলসও কমে গেল। আবার যখন এটা বাড়িয়ে দিলাম তখন দেখেন এটাও বেড়ে গেল। দেখেন 0.9 ছিল, তখন হলো 100.1, কিন্তু যখন এটা ডাবল করে দিলাম তখন কিন্তু এটা ডাবলের কাছে, কিন্তু ডাবল হয়নি। 2.1000 যখন দিলাম তখন দেখা গেল যে এটা আবার আরো বেড়ে গেল। আবার 1.5 এ যখন কমিয়ে দিলাম তখন এটাও কমে গেল 170.0। প্লট দিস ডেটা অন এ স্ক্যাটার ডায়াগ্রাম। আমি এই যে ডায়াগ্রামটা এঁকেছি এটা আসলে কম্পিউটারের এক্সেল শিট ইউজ করে করেছি, আপনাদেরকে এটা ফ্রি হ্যান্ডে করতে হবে। তো এটা কিভাবে করতে হবে আমরা একটু দেখি। অঙ্কটা একটু পড়েন। অঙ্ক এই বিজনেস ম্যাথের অনেক সময় দেখা যাবে যে অঙ্কটা আপনি দেখেই একটু যেন মনে হচ্ছে ঘাবড়িয়ে গেলেন যে হয়তো হবে না। আপনি 2 বার 3 বার 4 বার পড়েন, দেখবেন যে অঙ্ক সহজ হয়ে গেছে। অঙ্কের ভিতরে ঢুকতে হবে, অঙ্ক আসলে কি বলছে সেইটাকে পড়বেন। এটা শুধু বিজনেস ম্যাথের জন্য না, এটা অন্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেও কথাটা আমি বললাম। এখন দেখেন বইতেই সলিউশনটা পরের পৃষ্ঠায় আছে।
since the company is interested in how advertising affects sales, it is clear that sales should be dependent variable y and advertising independent x. The 5 আচ্ছা এইটা তো বুঝতে পারছেন যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এইটা কি ক্লিয়ার সবার কাছে? তো জি স্যার। স্যার যেটা আমি আগে ফিক্সড সেল দিয়ে সেটা স্যার তারপরে দেখি না যে অ্যাডভার্টাইজ কত করছি, আগে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার একটা করি, তারপরে তার রেজাল্টটা পরের মাসে যেহেতু সেইটা, তাহলে আগে আসছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা এক্স অ্যাক্সিস বরাবর বসাতে হবে। এই যে অ্যাডভার্টাইজিং ইন 1000 দেখেন এখানে লেখা আছে, আর রেজাল্টটা হচ্ছে ইফেক্ট। দিস ইজ দ্য কজ এন্ড দিস ইজ দ্য ইফেক্ট। ইফেক্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেলস, এই সেলসটা ভার্টিক্যাল আর ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন প্রথম যে পয়েন্টটা 1.3 হচ্ছে এক্স এর মান, 151.6 হচ্ছে ওয়াই এর মান, তাহলে 1.3 151.6 আপনি এখানে স্কেলিংটা করে নিলেন। যেমন এক্স এর মান সবচেয়ে ছোট আছে 0.9, সবচেয়ে বড় আছে 2.1, তার মানে আপনি 0 থেকে 2.5 পর্যন্ত করলে এটা কভার করে যাবে। তা এইটা তাই আছে যে 0, তারপরে হয়তো মনে করেন যে আপনার গ্রাফ পেপারে যেহেতু এটা স্কেলটা ছোট, আপনি 10 ঘর গিয়ে 0.5 দিলেন, আবার 10 ঘর গিয়ে 1 আরো 0.5 1 হলো, আবার 10 ঘর গিয়ে আরো 0.5 1.5 হলো, আরো 10 ঘরে 2, লাস্ট হচ্ছে 2.5। তাহলে এখানে আপনাকে 50টা লাইন হবে। যদি মনে করেন যে 50টা বেশি হয়ে যাচ্ছে, আপনি কম বেশি নিজের মতো স্কেলিং করে নিতে পারেন। এখানে দেখেন এখানে সবচেয়ে ছোট আছে কোনটা? সবচেয়ে ছোট আছে 100.1, সবচেয়ে বড় আছে 221.2। তাহলে এটা আমি যদি 0 থেকে শুরু করি, তাহলে 0 থেকে শুরু করলে এটা 221 আছে, যেহেতু আমি 250 পর্যন্ত ধরে নিলাম, এবং এখানে 50 ঘর পর পর আমি গ্যাপ দিলাম। মনে করেন এটা 10ও দিতে পারি 5ও দিতে পারি, এটা আপনার সুবিধা অনুযায়ী 50 100 150 200 250। এইভাবে আমি ফার্স্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেলটা ফিক্স করে নিলাম, নিয়ে এখন পয়েন্টগুলো ওখানে বসাবেন। 1.3 151.6, 1.3 কোথায় যাচ্ছে? 1.3 আচ্ছা 1.3 151.6, 1.3 হবে এই যে 1 আর এইটা 1.5, তাহলে এর মাঝামাঝি হবে 1.225, তাহলে তারও একটু ডাইনে হবে 1.3। দেখেন আমি যেহেতু বললাম যে এখানে আমি 10 ঘর নিছি, আমার এই গ্যাপটা কিন্তু 0.5, তাহলে প্রতিটা ঘর কিন্তু আমার হচ্ছে কত করে হচ্ছে? আমার 10 ঘর সমান হচ্ছে, বা 0.5 সমান 10 ঘর, তাহলে 1 সমান হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.5 অর্থাৎ 20 ঘর। তাহলে এখানে যে 0.3 সমান হচ্ছে কত? 6 ঘর হচ্ছে। অর্থাৎ এই যে মাঝখানে যে 10 ঘর থাকবে, এর ভিতরে 1 2 3 4 5 6 পর্যন্ত গিয়ে এই সোজা উপরের দিকে যাবেন, গিয়ে এই যে ওই জায়গাতে 151.6 দেখেন 150 এর সামান্য বেশি আছে, এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম। এই দেখেন আমার এই যে ইটা ধরেছি, যে আমি যে কার্সরটা ধরেছি ওখানে দেখেন এটা কিন্তু আসছে, দেখা যাচ্ছে এই যে বক্সের ভিতরে চলে আসছে যে 1.3 151.6 হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। এবার এরপরে এইটাই যান 0.9 100.1, 0.9 কোথায় হবে? এটা 0.5 আর 0.4 আরো দরকার, তার মানে 8 ঘর যেতে হবে। 8 ঘর গিয়ে আবার ওইদিকে আছে 100.1, প্রায় 100, একটু বেশি। এই যে সোজা চলে গেলাম, এই যে 100 সোজা, এই যে এইটা পেলাম, দেখেন 0.9 100.1, এই পয়েন্টটা পেয়ে গেলাম। এইভাবে আমি 5টা পয়েন্টই এখানে প্লট করলাম। এই প্লট করার পরে আমার কাজ শেষ। দিস ইজ দ্য স্ক্যাটার ডায়াগ্রাম অফ দ্য গিভেন ডেটা সেট। বুঝলেন কিনা? জি স্যার বুঝতে পেরেছি।
হ্যাঁ, এখন আপনাদের এই অঙ্কটার নিচের দিকে দেখেন দুটো প্যারা আছে। The scatter diagram seems to show a case where the two variables are related to one another. তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি দেখেন, এই পয়েন্টটা থেকে যখন আমি এক্সপেন্ডিচার বাড়াইলাম তখন আমার সেলসও বেড়ে গেল, আবার এক্সপেন্ডিচার বাড়াইলাম সেলস বেড়লো, আবার বাড়ালাম, দেখা যাচ্ছে যে এক্সপেন্ডিচার বাড়ানোর সাথে সেলস বৃদ্ধির বা সেলস হ্রাসের, বাড়ানো কমানোর সাথে সেলস হ্রাস বৃদ্ধির একটা সম্পর্ক আছে। তার মানে হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এবং সেলস ভলিউম এই দুটো কোরিলেটেড, একটার সাথে আর একটা সম্পর্কিত। ঠিক আছে, সেই জন্য এই প্যারাটাই দেখেন যে ফার্দার দ্য রিলেশনশিপ সিমস টু বি অ্যান অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার নেচার। দেখেন এই জায়গাটাই যদি চুলচেরা দেখেন তাহলে এটা সম্পূর্ণ আপনার স্ট্রেট লাইন হয় না, কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারে সবসময় একটা স্ট্রেট লাইনের ভিতরে ফিট করব। এরপরে যখন রিগ্রেশন ইকুয়েশনে যাব আমরা ধরে নেব যে একটা স্ট্রেট লাইন রিলেশন বা লিনিয়ার রিলেশনশিপ একটা এখানে আছে। এখান থেকে আমরা একটা স্কেল বসায়ে মোটামুটি একটা সরল রেখা আঁকতে পারি, যেখানে সবগুলো বিন্দু হয়তো টাচ করবে না, কিন্তু বেস্ট ফিট একটা বানাবো। বেস্ট ফিট মানে এখানে 5টা পয়েন্ট আছে, এর ভিতর একটা স্ট্রেট লাইন আঁকবো, যত বেশি সংখ্যক পয়েন্ট ওই স্ট্রেট লাইনের উপরে ফেলানো যায়, বাকিগুলা খুব যেন না থাকে, কাছাকাছি যেন থাকে, হয় নিচে অথবা উপরে, একে বলে বেস্ট ফিট। এই বেস্ট ফিটটা একটা স্ট্রেট লাইন সেট করব, ওই স্ট্রেট লাইনটাই হবে আমরা পরে জানবো যে দিস ইজ দ্য রিগ্রেশন ইকুয়েশন। আর এই প্যারাতে আরো আছে, সিন্স দ্য অ্যাপ্রক্সিমেশন ইজ সো গুড and the points are close to a straight line, we talk of a strong linear correlation. যেহেতু এটা প্রায় একটা স্ট্রেট লাইনের কাছাকাছি, একদম যদি স্ট্রেট লাইন হয়ে যেত তাহলে তো এটা মানে স্ট্রংগেস্ট একটা কোরিলেশন হতো, তার মানে এটা ওই কোএফিসিয়েন্টটা 1 বেড়ে, যেটা আমরা পরে দেখব। Finally, as the gradient of the line is positive, it is positive linear correlation. গ্রেডিয়েন্ট মানে এই বরাবর যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে যে কোণটা তৈরি করে, কৌণিক ব্যবধান, এইটার ট্যানজেন্ট কে এটা গ্রেডিয়েন্ট বলে, মানে যে কতটুকু কাত হয়ে আছে। সোজা কথা গ্রেডিয়েন্ট মানে বুঝবেন যে কতটুকু কাত হয়ে আছে এবং কাতটা কোন দিকে হয়ে আছে। যদি এই মূল বিন্দু থেকে এটা এই বরাবর হয় তাহলে এটা পজিটিভ, এইটা হচ্ছে পজিটিভ গ্রেডিয়েন্ট ধরে নিতে হবে। যদি এইটা এই দিকে হয় নেগেটিভ, এই দিকে হইলে আর এক রকম, এই দিকে হইলে আর এক রকম, এইটা আমরা দেখবো। তা আমাদের বেশিরভাগই আসবে হচ্ছে পজিটিভ কোরিলেশন বা পজিটিভ গ্রেডিয়েন্ট একটা আসবে। এইটা ফার্স্ট এক্সাম্পল, এইটা ক্লিয়ার কিনা বলেন, কারণ এইটা ক্লিয়ার না হলে পরের দিকে গিয়ে কিন্তু আবার। জি স্যার, ক্লিয়ার। এরপরে আমাদের বইতে, আচ্ছা এরপরে আর একটা এক্সাম্পল মনে আছে এখানে, এইটা আপনাদের এখানে আছে কিনা জানি না, এই অঙ্কটাও একটু দেখেন। এখানে বলছে a company owns 6 sales outlets in a certain city. তার মানে একটা কোম্পানির এই শহরের ভিতরে 6টা সেল সেন্টার বা আউটলেট আছে। The sales last year of 2 of its key products are given below. তার দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে নাম হচ্ছে এল আর একটার নাম হচ্ছে এম, আর সেল সেন্টার গুলোর ফ্লোর স্পেস হচ্ছে এইটা, together with the sizes of each outlet. The company is investigating the effects of outlet size on sales. Plot scatter diagram of sales of L against size sales of M. এখানে দুটো অঙ্ক, একটা হচ্ছে এই দুটো মিলে একটা রিলেশনশিপ আছে কিনা, আর একটা হচ্ছে এম এর সঙ্গে ফ্লোর স্পেসের রিলেশনশিপ আছে কিনা। আমরা যদি এই ফিগারগুলোর দিকে একটু খেয়াল করি, দেখেন এ আউটলেটের ফ্লোর স্পেস 75 স্কয়ার মিটার আর মিটার স্কয়ার, তার সেলস হলো এইটার ক্ষেত্রে 22.4, ইন কেস অফ এম ইট ইজ 30.7। যখন এটা রিডিউস হলো 60 তে বি তে, তখন দেখা গেল এইটাও রিডিউস হয়ে গেল, এবং রিডাকশনের হারটা মনে হচ্ছে এল এর চেয়ে এম এর জন্য ব্যাপক। এটা 30 ছিল 12.9 হয়ে গেল, এটা 22 ছিল 21., এটা সামান্য কমলো।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফ্লোর স্পেস কমার কারণে এল এর ক্ষেত্রে সামান্য কমছে, এম এর ক্ষেত্রে ব্যাপকভাবে কমছে। যখন এটা আবার বাড়িয়ে দেওয়া হলো, সি তে আবার ফ্লোর স্পেস বেশি, তখন দেখা গেল যে এল ও বিক্রি হচ্ছে বেশি, এম আবার খুব বেশি বিক্রি হচ্ছে। এল এর তুলনায় এম এর বিক্রি আরো অনেক বেশি। আবার 94 এ গেলাম, কমে গেল, এটাও কমে গেল। তা এইভাবে যে ফ্লোর স্পেসের সাথে এল অথবা এম এর বিক্রির কোনো সম্পর্ক আছে কিনা সেইটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তা এইটা আমরা একটু ইনভেস্টিগেট করি যে কি অবস্থা। প্রথমে হচ্ছে সেলস অফ এল এগেনস্ট সাইজ, এই দুটো কলাম নিয়ে কাজ করব। তারপরে সেলস অফ এম এগেনস্ট সাইজ, অর্থাৎ এই কলামটা আর এই কলামটা নিয়ে কাজ করব। আমরা দেখি একটু পরেরটাই কি আছে। এইটা আপনাকে স্ক্যাটার ডায়াগ্রাম, আপনাকে কি করতে বলছে, এই যে স্ক্যাটার ডায়াগ্রামটা আপনাকে একে সেলস এর ইফেক্টটা কি সাইজের উপরে সেটা বের করতে বলছে। আমি এটাকে করেছি এক্সেল শিট ব্যবহার করে, আপনাদেরকে ফ্রি হ্যান্ডে করতে হবে। এখন প্রথমে এল এর এইটা হচ্ছে, এই প্লটটা ড্র করা হয়েছে শুধুমাত্র এল কে এবং ফ্লোর সাইজ কনসিডার করে, এইটাকে এম কে এবং ফ্লোর সাইজ কনসিডার করে। আপনি এখন দেখেন এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। ইন বোথ দ্য এখানে কেসেস ফ্লোর সাইজ হলো ইন্ডিপেন্ডেন্ট আর সেলস হলো ডিপেন্ডেন্ট। হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এইটা বাড়ানো কমানোর সাথে সাথে এইগুলোর রেসপন্সটা আমি খেয়াল করছি। তার মানে রেসপন্স ভেরিয়েবল হচ্ছে এই দুইটা, ওয়াই, এই ওয়াই হবে এই দুইটা, এল এর ক্ষেত্রে এইটা, এম এর ক্ষেত্রে এইটা, আর দুটোর ক্ষেত্রেই এইটা হবে এক্স এর মান। তাহলে এখানে দেখেন যে স্ক্যাটার ডায়াগ্রামটা, এই যে দেখেন আমরা বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্স অ্যাক্সিস বরাবর। এই দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু ফ্লোর স্পেস, এই জন্য এটা এক্স অ্যাক্সিস বরাবর, এই যে ফ্লোর স্পেস, এম এর ক্ষেত্রেও ফ্লোর স্পেস। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে সেলস, সেলস অফ এল এইটার ক্ষেত্রে, সেলস অফ এম এইটার ক্ষেত্রে। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এখন আমাদের ফ্লোর স্পেসের রেঞ্জটা কি দেখেন। ফ্লোর স্পেসের সবচেয়ে ছোট কত ছিল, 60, সবচেয়ে বড় ছিল 130, তাহলে 60 থেকে 130। আমি এটা তাহলে 0 থেকে 130, 40, 50 একটা কিছু ধরে নিতে পারি। এই যে 0 থেকে 140 পর্যন্ত ধরলাম, যেহেতু আমার 30-এর পরে যাওয়ার দরকার নাই, তবে সবকিছু যাতে গ্রাফের ভিতরে থাকে এই জন্য আমি 140 পর্যন্ত নিলাম। আর এল প্রোডাক্টের ক্ষেত্রে এখানে দেখেন সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট আছে 21.1, সবচেয়ে বড় কত 36.9। তার মানে আমি 0 থেকে 40 পর্যন্ত আমার মনে হয় গেলেই সাফিসিয়েন্ট হবে। এখানে 0 থেকে 40। এখন গ্যাপ কত হবে সেইটা আপনার বিষয়। গ্যাপ যত মানে বেশি, মানে ফাঁকা ফাঁকা করবেন আপনার, তত এটা ড্র করতে সুবিধা হবে, ভিজিবিলিটি বাড়বে। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটা নেব, এটা কি হচ্ছে, এক্স এর মান 75, ওয়াই এর মান 22.4। জান 75 আর 22.4, 75 কোথায়, এই যে 80, এই যে 60, মাঝখানে হলো 70। তাহলে 75 মানে হচ্ছে এটা এই সোজা হবে, অর্থাৎ মাঝখানে যায় বাকিটুকুর অর্ধেক পর্যন্ত যাবে, এটা হচ্ছে 75। আর ওইটা হলো 22.1 না কত দেখলাম, ঠিক এই সোজা উপরে চলে যাবেন। এই যে 20 হচ্ছে এই দাগ পর্যন্ত, তারপরে উপরের দাগ হচ্ছে 25, তাহলে মোটামুটি মাঝামাঝির কাছাকাছি। এটা ওই দেখেন, ওই যে যেহেতু আমি এটা এক্সেল এ করছি, এখানে এই সুবিধাটা আছে যে এটা 75.22.4 এটা চলে আসলো, যেহেতু এটা ওইভাবেই করা এবং একই ল্যাপটপে একই এক্সেল প্রোগ্রামে এটা করা। তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছেন যে আগের অঙ্কের মতো কিভাবে আমি প্লটিং গুলো করব। নেক্সট আমি যদি যাই, সেকেন্ডটা দেখেন আবার কমে গেল, 60, 21.1। তাহলে 60 কই, এই যে 60 ঠিক এই দাগের উপর, 21 আমি খুব দ্রুত যাচ্ছি, এরপরে 0.1 অর্থাৎ উপরের ঘরের 5 ভাগের 1 ভাগ, এই যে একটু আগালাম এখানে 60, 21.1।
তাহলে এইভাবে এল এর ক্ষেত্রে ওই স্পেস ভার্সেস এল এর মান এখানে সব কয়টা আমি প্লট করলাম। এইটা গেল এল এরটা শেষ। এবার আসেন এম এরটা। এমটাতে আমরা কি দেখতে পাই? এইটার মান সেম, এখানে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে যখন 75 তখন 30.7, যখন 60 তখন 12.9, যখন 108 তখন 47.1। আচ্ছা, একটু কয়েক সেকেন্ড একটু ওয়েট করেন। ওকে, এই তাহলে আমার প্রথম যে পয়েন্টটা 75, 30.7, এইটাকে আমরা কিভাবে করলাম দেখেন। এখানে যান 75, ওই একই আমার এই এল এর যেরকম এক্স অ্যাক্সিস ওয়াই এবং এম এর এক্স অ্যাক্সিস দুটোই সেম স্কেল। তাহলে 75 এই যে এখানে চলে গেলাম 21.75, আর এটা কত 30 পয়েন্ট না, এটা দেখি কত আছে। হ্যাঁ 30.7, ঠিক আছে। 75 আর 30.7 পেয়ে গেলাম। তারপরে যখন এটাকে 60 করা হলো তখন এম এর মান আছে 12.9, ব্যাপকভাবে কমে গেল। এখন এইভাবে আমি আবার এম এর এবং ফ্লোর স্পেসের প্রেক্ষিতে এই পয়েন্টগুলো এখানে আইডেন্টিফাই করলাম। করার পরে এখন আপনি দুটোর দিকে তাকান, দেখা যাচ্ছে যে এইটা কিন্তু বেশি স্টিপ বা বেশি খাড়া, এইটা কিন্তু একটু ফ্ল্যাট। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে আর এই জায়গাটায় দেখা যাচ্ছে ফ্লোর স্পেস বাড়ার সাথে সাথে এটার দ্রুত এটা উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সেলস খুব দ্রুত উঠানামা করছে। ফ্লোর স্পেস বাড়া কমার সাথে সেলস ফিগার খুব বেশি উঠানামা করছে, কিন্তু এইটার ক্ষেত্রে তুলনামূলক ওইটার তুলনায় কম। তার মানে এখানেও কিন্তু এক ধরনের রিলেশনশিপ, যে এটা বেশি স্টিপ বাট ইট ইজ মোর ফ্ল্যাট। এই যে রিলেশনশিপটা, এইটাই হচ্ছে যে আমাদের এখানে আইডেন্টিফিকেশনের বিষয়টা। যে এইটা থেকে আমরা বুঝতে পারবো যে রেসপন্সটা কিরকম হচ্ছে, ইনফ্লুয়েন্সটা মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রতিক্রিয়াটা কিরকম, খুব বেশি নাকি খুব সেনসিটিভ না কম সেনসিটিভ। এইটা ওখান থেকে আমরা কোরিলেশন থেকে আমরা এটা কোরিলেশন কোএফিসিয়েন্টটা দেখে আমরা এইটাই স্যার এটা স্যার এখানে তাহলে আমরা কি বলতে পারি, পজিটিভ লিনিয়ার বা হাই পজিটিভ? দুটোই পজিটিভ, তবে এইটা একটু স্ট্রঙ্গার, কারণ এইটা হচ্ছে যে ওই সেনসিটিভনেসটা বেশি। আমরা হাই পজিটিভ বলতে পারি। আর আমি আগেই একটু বলে দিই আপনাদেরকে, যেটা পরে দেখবেন যে এই যে কোরিলেশন, এটা ভ্যারিজ ফ্রম 0 to 1, বুঝতে পারছেন? এখন যদি দেখা যায় 0.9 আর একটা হলো 0.3, তাহলে 0.3 হচ্ছে মোর ফ্ল্যাট, ঠিক আছে? আর 0.9 যেটা এটা স্ট্রং, তার মানে 0.9 বোঝাচ্ছে যে হ্যাঁ পয়েন্ট এটা 1 এর মানে হাইয়েস্ট ভ্যালুর কাছাকাছি। অতএব ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সামান্য চেঞ্জ হইলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যাপক চেঞ্জ হয়, এইটা মিন করে, ঠিক আছে? আমরা পরে গিয়ে আবার দেখব। এখন এই স্ক্যাটার ডায়াগ্রাম আপনারা দেখেন, এই আমরা যে ইলাস্ট্রেশনটা করলাম তারপরেই দেখেন 6টা ছবি আছে, তাই না? A scatter diagram can reveal a range of different types and degrees of correlation. এই যে আমি এখানে অবশ্য 6টার একটু বেশি এঁকেছি, আপনাদেরকে এইটার
মানে আর একটু ঠিক মতো বোঝানোর জন্য একটু দেখেন এটা। ফার্স্ট হচ্ছে যে দিস ইজ দ্য স্ক্যাটার ডায়াগ্রাম। এখন এই জায়গাটায় এক একটা পয়েন্ট এক এক জায়গায় গেছে, তাতে কিছু আসে যায় না। আপনাকে ডায়াগ্রাম আঁকতে বলছে, আপনি এরকম এঁকে রেখে দেবেন। দিস ইজ দ্য স্ক্যাটার ডায়াগ্রাম, এটা এসডি বলিস, স্ক্যাটার ডায়াগ্রাম। এটাতে স্যার কোনো ইন্টার রিলেশনশিপ নেই। হ্যাঁ, তার মানে আমি 0 ধরতে পারি বা 0.05, মানে সামান্য কিছু একটা, এটা আসলে 0ই ধরা যায়, যে এর সাথে একটার সাথে আর একটা সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না স্যার। এটা দেখেন, এটাকে নাম দিছি SDWNC, স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন, স্ট্যান্ডার্ড স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন, SDWNC। ঠিক আছে, এখানে দেখেন এই পয়েন্ট গুলো আসছে এক একটা এক এক জায়গায়। এর ভিতরে যে একটা স্ট্রেট লাইন আঁকবো, এই আঁকাইতে গেলে একটা ধান্দার ভিতর পড়ে যেতে হয় যে কোনটা হবে। সবগুলোকে কনসিডারেশনে নিয়ে আসলে কোনো স্ট্রেট লাইন আঁকা সম্ভব না। এই জন্যই বলা হচ্ছে যে স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন। এইটাতে আসেন, এখানে আবার পয়েন্ট গুলো দেখা যাচ্ছে যেন এই দিক দিয়ে একটা লাইন আঁকা যায়, এই দিক দিয়ে একটা লাইন আঁকা যায়, তবে সবগুলোকে বিবেচনায় নিয়ে এর মাঝামাঝি কিন্তু একটা লাইন আঁকা যায়, স্ট্রেট লাইন। এই জন্যই এই জায়গায় বলা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্যাটার ডায়াগ্রাম উইথ মডারেট কোরিলেশন। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা স্ট্রেট লাইন দাঁড় করানো যায় এখানে, বোঝা যায়? স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম উইথ মডারেট কোরিলেশন, এগুলো আপনাদের বইতে একটু অন্যভাবে আছে। এগুলো একটু বইতে কিন্তু আবার পজিটিভ নেগেটিভ আছে, খেয়াল রাখবেন। যেগুলো এই বরাবর কাট থাকবে সেগুলো হলো পজিটিভ, আর যেগুলো এই বরাবর থাকবে সেগুলো নেগেটিভ। বইতে এটা ভালোভাবে বোঝানো আছে। প্রথমটা আছে পজিটিভ, বি নাম্বারে আছে পারফেক্ট নেগেটিভ। প্রথমটা আছে পারফেক্ট পজিটিভ, মানে একদম পয়েন্ট গুলা সবই স্ট্রেট লাইনের উপরে, কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল করে আছে এক্স অ্যাক্সিস এর সাথে, অতএব এটা পারফেক্ট পজিটিভ। বিটা আছে ঠিক তার উল্টা, এইটা এক্স অ্যাক্সিস এর সাথে নেগেটিভ অ্যাঙ্গেল করে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে, কিন্তু পয়েন্ট গুলা সবগুলো স্ট্রেট লাইনের উপরে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পারফেক্ট নেগেটিভ লিনিয়ার। সি নাম্বারে আপনাদের বইতে যেটা আছে, এইটা স্ট্রেট লাইন বেশ ভালোই একটা বোঝা যাচ্ছে, কিন্তু একদম এক্সাক্ট স্ট্রেট লাইন মানে আঁকা যাবে না সবগুলো পয়েন্টের ভিতর দিয়ে, কিন্তু এভারেজ একটা সুন্দর স্ট্রেট লাইন আঁকা যাবে, এই জন্য বলা হচ্ছে হাই পজিটিভ। তারপরেরটা ডি নাম্বারে আছে মডারেট নেগেটিভ, মানে ওই যে দুই লাইন হয়ে গেছে আমাদের এখানে, যে এটা যেহেতু পজিটিভ, এটা উল্টা দিকে হলো, এই যে এটা হতো নেগেটিভ। এই যে দাগ ইউজ করছেন এগুলো ইউজ করেন না, এটা একটা এখানে বোঝা যাচ্ছে যে ওখানে দাগ দেওয়া হচ্ছে, মার্কার ইউজ করেন না। আচ্ছা, তারপরে ই নাম্বারে যান বইতে, ই নাম্বারটা হচ্ছে নো কোরিলেশন, এই যে এটার মতো বা এটার মতো একদম উল্টা পাল্টা, এক একটা পয়েন্ট এক এক জায়গায়। লাস্ট ওয়ান ইজ এফ। এখানে দেখা যাচ্ছে আপনাদের বইতে যে স্ট্রেট লাইন হয় না, এটা একটা বাঁকা রেখা হয়। যদি আমি সবগুলো পয়েন্টের ভিতর দিয়ে আঁকি, এটাকে বলা হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন অর কার্ভিলিনিয়ার বলা হয়, কার্ভিলিনিয়ার। ঠিক আছে, আর এখানে যেটা আছে এটা দেখেন স্ট্যান্ডার্ড স্ক্যাটার ডায়াগ্রাম উইথ, এটা কি আছে স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম উইথ, এটা যেহেতু নেগেটিভ কিন্তু স্ট্রেট লাইনের কাছাকাছি আছে, অতএব স্ট্রং নেগেটিভ কোরিলেশন, স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম উইথ স্ট্রং নেগেটিভ কোরিলেশন। এই যে এখানে লেখা আছে স্ক্যাটার ডায়াগ্রাম উইথ স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আবার এইটাই যান স্ক্যাটার ডায়াগ্রাম উইথ উইকেস্ট অর নো কোরিলেশন। এইটাই মানে নেগেটিভ নেগেটিভ একটা ভাব আছে, কিন্তু
পয়েন্ট এক একটা এক এক জায়গায়। এই জায়গাটায় আছে স্ক্যাটার ডায়াগ্রাম উইথ, এটা উইক পজিটিভ ধরা যায় আর কি, স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম উইথ উইক পজিটিভ কোরিলেশন অথবা পজিটিভ কোরিলেশনও বলা যায়। তা এইভাবে আপনি প্লটের উপরে পয়েন্টগুলো দেখে আপনি মোটামুটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতর রিলেশনশিপটা কিরকম সেটা সম্পর্কে একটা ধারণা পাবেন। এইটাই হচ্ছে এই স্ক্যাটার ডায়াগ্রাম, এবং স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে আমরা যেটা পাই সেটা বোঝা যায়। জি স্যার। এই পর্যন্ত কারোর আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এরপরে আবার একটু অন্য প্যাটার্নে যাবো আর কি। আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1টা দেখেন, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এটা একটা থিওরিটিক্যাল মতো, এটা একটু বইতে দেখে নিন সলিউশনে যেটা আছে। যেমন এখানে বলছে যে from your own experience try to think of pairs of variables that might have the different degrees of correlation from weak to strong, from negative to positive. নেগেটিভ টু পজিটিভ তো বুঝছেন যে এটা হলো পজিটিভ আর এইটা হলো নেগেটিভ, আর এইটা হলো স্ট্রং পজিটিভ, এটা হলো স্ট্রং নেগেটিভ, এটা হলো স্ট্রং, এটা উইক পজিটিভ, এটা হলো নেগেটিভ বাট উইক স্ট্রং নেগেটিভ, এটা হলো উইক নেগেটিভ। আর এইটার অ্যান্সারটার শিটে আপনারা একটু যান, 213 নম্বর পৃষ্ঠায় মনে হয় আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এর যে সলিউশনটা, এখানে আছে যে কস্ট প্রবাবলি হ্যাভ এ স্ট্রং পজিটিভ কোরিলেশন উইথ দ্য নাম্বার অফ ইউনিটস প্রডিউসড। আমরা জানি যে ইকোনমিক্স অফ স্কেল বলা হয় যে আপনার প্রোডাকশন ভলিউম যদি বেড়ে যায় পার ইউনিট কস্ট কমে যায়। কারণ হচ্ছে কি, কারণ ফিক্সড কস্টটা অধিক সংখ্যক প্রোডাক্টের ভিতর ডিস্ট্রিবিউট হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে নাম্বার আর ভলিউম অফ প্রোডাকশনের সাথে কস্টের একটা সম্পর্ক আছে। কস্ট ভলিউম অফ প্রোডাকশন বাড়লে কস্ট প্রবাবলি হ্যাভ এ স্ট্রং পজিটিভ করলে, কষ্ট কমে যায় স্যার। হ্যাঁ, কস্ট রিডিউস হবে আর কি বেশি। নাম্বার, তারপর 2 নম্বর আছে নাম্বার অফ ডেথস অন দ্য রোডস প্রবাবলি হ্যাজ এ মিডলিং পজিটিভ কোরিলেশন উইথ ট্রাফিক লেভেলস। এইটা বলছে যে রাস্তায় যদি ট্রাফিকের ভলিউম বেশি থাকে তাহলে রোড অ্যাক্সিডেন্ট বা নাম্বার অফ ডেথস অন রোডস এইটার সাথেও একটা সম্পর্ক আছে। এইটা যে আছে এটা কিন্তু আমরা আমাদের দেশে ভালোই বুঝি। স্বাভাবিক সময় যখন এই যে করোনা বা মহামারীর আগের স্টেজ, প্রত্যেকটা দিন যে কত অ্যাক্সিডেন্ট হতো, কত মানুষ মারা যেত, এখনো হচ্ছে, মানে সেটা উদ্বেগজনক। তার মানে একটা রিলেশনশিপ ওখানে আছে। নাম্বার 3, the level of street crime is often thought to relate to the level of visible policing, so the correlation would be negative but probably not strong. বলছে যে স্ট্রিটে যদি পুলিশিং ব্যবস্থাটা ভালো থাকে তাহলে ক্রাইমটা কমে যায়, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমে, তবে একটা নেগেটিভ কোরিলেশন। কিন্তু বলছে যে এটা এত স্ট্রং না, বলছে আর কি। এটা নিয়ে বিভিন্ন এখানে স্যার ঠিক স্যার, এখানে স্যার আমরা ওই যে ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট কোনটা স্যার, ডিপেন্ডেন্ট পুলিশিং না ডিপেন্ডেন্ট স্যার হচ্ছে যে এখন আমি কন্ট্রোল করতে চাচ্ছি কোনটা, ক্রাইমটা, তাই না? জি স্যার, এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট, পুলিশিংটা হচ্ছে ক্রাইমটা ডিপেন্ডেন্ট। আমি পুলিশিং বাড়াইলে ক্রাইম কমবে বা বাড়বে, ক্রাইম কমবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেন a strong negative correlation would probably be found if almost any measure of bodily function such as the condition of the heart were compared with the age in adults, although the graph is unlikely to be perfectly linear. বলছে যে বয়স বাড়ার সাথে সাথে শরীরের ফাংশন গুলা, এইগুলোর সাথে একটা রিলেশনশিপ আছে। বয়স যত বাড়ে ফাংশন গুলো তত উইক হয়ে যায়,
এইটা মিন করছে। তা এই ধরনের কোরিলেশন বা এই ধরনের বিভিন্ন ভেরিয়েবল আছে যেটাকে আমরা একটার সাথে আর একটা কোরিলেট করতে পারি। নাম্বার 2 তে দেখেন একটা হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ইকোনমিক্স অফ স্কেলটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। কোনটা যদিও ইকোনমিক্স অফ স্কেল, যদিও এটা অফ টপিক। ইকোনমিক্স অফ স্কেল আর ইকোনমিক্স অফ স্কোপ, এইটা ইকোনমিক্স এর দুটো টার্ম আছে। ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে যে আপনি ওই যে এইটার সাথে আবার ইসের সম্পর্ক আছে, আপনার ওই যে সিবিপি অ্যানালাইসিস, ব্রেক ইভেন অ্যানালাইসিস। তার মানে হচ্ছে যে আপনার প্রোডাকশন যদি কম থাকে তাহলে তো আপনার ইটা কস্টিংটা বেড়ে যাবে, বুঝতে পারছেন? আপনি ইফিসিয়েন্সি আনতে পারবেন না। জি। ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে যে আপনি স্কেল মানে বাড়াইতে থাকেন, অর্থাৎ যখন আপনি প্রোডাকশনটা বাড়িয়ে দিবেন তখন দেখা যাবে আপনি একটা অ্যাডভান্টেজ নিতে পারছেন। আমাদের দেশে যে বিভিন্ন এই যে অটো মেশিন সম্বলিত কিছু ইন্ডাস্ট্রি আছে, যেটা গার্মেন্টস এর ক্ষেত্রে হইতে পারে যে হিউম্যান রিসোর্স বা আমার এই যে গার্মেন্টস এর কর্মী ব্যবহার না করে রোবট ইউজ করতেছে। এটাও কিন্তু ইকোনমিক্স অফ স্কেলের একটা ইস্যু, যে আমি কম সময়ে বেশি প্রোডাকশন দিচ্ছি, তাতে আমার পার ইউনিট কস্ট আমার অনেক কমে আসছে এবং তারা কিন্তু অ্যাডভান্টেজটা নিচ্ছে। আপনার এই যে আগে দেখা যেত যে আমাদের দেশে হ্যালো আমাদের দেশে যে বিশেষ করে যে সোপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, এখন তো সব অটোমেটেড মেশিনে হচ্ছে, অর্থাৎ কম সময়ে অধিক প্রোডাকশন হচ্ছে। কিন্তু এইটা আগে এক সময় ছিল যেটা ম্যানুয়ালি প্রডিউস করা হতো, এখন কিন্তু এই ম্যানুয়ালিটা প্রায় বন্ধ হয়ে গেছে। এর প্রধান কারণই হচ্ছে যে ওই ডিজ ইকোনমিজ অফ স্কেল বলা হয় ওইটা। তার মানে আপনি ভলিউমটাকে ওই পর্যায়ে নিতে পারছেন না যেটা আপনার কস্ট অ্যাডভান্টেজ দিতে পারে, বুঝতে পারছেন? ভেরিয়েবল কস্টটা স্যার ম্যানুয়াল অনেক বেশি থাকে স্যার, যার জন্য স্যার এখানে ওই যে ভেরিয়েবল কস্ট, এবং সেই কারণে আপনার এই ফিক্সড কস্ট বেশি থাকে, কারণ আপনি ইনভেস্ট করছেন হয়তো কম পরিমাণে ইনভেস্ট করছেন, কিন্তু যখন এটাকে পার ইউনিটে ভাগ দেওয়া যাবে তখন দেখা যাবে এটাও হাই। বড় বড় ইন্ডাস্ট্রিতে এরা টাকা ইয়েস আজান দেশে আমি একটু গ্যাপ দেবো নাকি? জি স্যার, একটু আমাদের ব্রেক দিতে হবে স্যার। তাহলে আমি 7:10 হ্যাঁ 7:10 আবার এই ক্লাসে কি ঢাকার বাইরে থেকে কেউ আছেন নাকি? জি স্যার। স্যার ইয়েস স্যার। ঢাকার বাইরে থেকে আছেন না? জি স্যার। কোথায়, অন্য জেলায়? চিটাগাং নাকি? চিটাগং স্যার। হ্যাঁ চিটাগং। ও যাক, ভালো ভালো, বুঝতে বোঝা যাচ্ছে তো এখানে? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এই যে ডিফারেন্ট টাইপস অফ স্ক্যাটার ডায়াগ্রাম এন্ড দেয়ার সিগনিফিকেন্স, দ্যাট ইজ the strong or weak correlation, positive or negative or correlation, different type of correlation and the different type of scatter diagram is presented here. Next আমরা যেটাই যাচ্ছি এখান থেকে আর কি একটু আর একটা জিনিস ক্লিয়ার করার ছিল। ও আচ্ছা, এর আগে একজন বলেছিলেন যে ইকোনমিজ অফ স্কেল। হ্যাঁ বলেন বলেন। স্যার হচ্ছে পজিটিভ কোরিলেশন দুটো ভেরিয়েবলের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে কি এটা এরকম হবে রিলেশনটা যে একটা বাড়লে অপরটাও বাড়বে, আর নেগেটিভটা এরকম যে একটা বাড়লে অপরটা কমবে এরকম? দেখেন এই যে এখান থেকে বুঝতে পারবেন, মনে করেন যে এখানে আমি এক্স এর মান এইটুকু নিলাম, তাহলে ওয়াই এর মান এইটুকু, তাই না? এক্স এর মান যখন বাড়ালাম ওয়াই এর মানও বাড়লো, তার মানে পজিটিভলি আগাচ্ছে। এবার এখানে আসেন, এক্স এর মান যখন এখানে তখন ওয়াই এর মান এইটা, তাই না? জি স্যার, মানে ওইটা দেখে এর মান আরো বাড়াইলাম, ওয়াই এর মান কমে গেল না? এই যে গ্রাফ, ভালো একটা ইনভার্স রিলেশনশিপ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। এই গ্রাফ থেকেই কিন্তু আপনার অ্যান্সার রয়ে গেছে, নেগেটিভ আর পজিটিভের ডিফারেন্সটা কোথায়। তাহলে ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা এখন যাব যে ওই যে কোরিলেশন বললাম,
কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে একটা, ওই যে বললাম যে 0 টু আচ্ছা 0, হ্যাঁ 0 টু -1 টু +1, সরি -1 টু +1, তাহলে এটা ওই যে স্ট্রং নেগেটিভ যেটা সেটা হচ্ছে -1, স্ট্রং পজিটিভ হচ্ছে +1, ইন বিটুইন হচ্ছে 0, দ্যাট ইজ দেয়ার ইজ নো রিলেশন, আর এই যে নো লিনিয়ার কোরিলেশন। তা এই যে মাত্রাটা কত এটা বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি। এই ফর্মুলাটা আপনাদের বইতে দেওয়া আছে। আচ্ছা, বইতে যেটা দেওয়া আছে তার আগে একটা অঙ্ক আছে, ওইটা কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2। তবে এটা এল, ওই যে ফ্লোর স্পেস দিয়ে যে অঙ্কটা করালাম ওখানে ছিল শুধুমাত্র সেলস অফ এল ইউনিটস, কিন্তু এটা আমার আরেকটা কলাম ছিল যেটা এম ইউনিটস, তার মানে এই অঙ্কটা কিন্তু ইনডিরেক্টলি হয়ে গেছে ওখানে। ঠিক আছে, এখন 3 নম্বর আসেন, পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখানে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বলা হচ্ছে স্মল আর টাকে, আর এখানে এই যে ফর্মুলাটা, এখন ফর্মুলার ভিতরে কোনটা কি কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখবো। যেমন এই যে y is the dependent variable, x is the independent variable, n is the number of observations, এইগুলো যদি আমরা এইভাবে সব বের করে এখানে বসিয়ে দিই তাহলে আর এর একটা মান পাবো, সেইটাই হবে পিয়ারসনস রিলেশন কোএফিসিয়েন্ট। এইটা একটা পার্টিকুলার ভ্যালু কি মিন করে সেটা আমরা দেখবো। এখন এখানে আমরা একটু পড়ি, যেটা আপনাদের বইতে আছে, দেখেন ওই পেজ নাম্বার 186 আছে আমার। এইটার যে ফর্মুলাটা দেওয়া আছে আর ইকুয়াল টু, উপরে আছে n ইন্টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, নিচেই হোল স্কোয়ার রুট, নিচে আছে হচ্ছে n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে আছে n সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। এটা মনে রাখার একটু সহজ পদ্ধতি আমি বলে দেবো একটু পরে আপনারা। এই কারণ ওই সীমার বইতে আপনাদেরকে বলা আছে যে এই সূত্র আপনাদেরকে ওখানে সাপ্লাই করা হতো সীমা পরীক্ষায়, কিন্তু আমাদের এখানে এই সূত্র সাপ্লাই করা হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। যে পিয়ারসনস রিলেশন কোএফিসিয়েন্ট, this measure has the property of always lying in range -1 to +1, ঠিক আছে। এখন if r equal to, yes স্যার একটা কোশ্চেন স্যার, আমরা নরমালি যেই অন্যান্য স্ট্যাটিস্টিক্স এর বইতে যেই কোরিলেশনের সূত্রটা পড়েছি স্যার, ওটার সাথে তো স্যার এটা মিলে না, তাহলে স্যার কি রেজাল্ট সেম হবে, যে কোনো একটা ইউজ করলেই হবে? হ্যাঁ, যে কোনো একটা ইউজ করলে হবে, ওইটা করলে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। r equal to +1 কি বোঝায়? r equal to +1 denotes perfect positive linear correlation। এটা r equal to +1, আমরা এর আগের স্লাইডে একটু যাচ্ছি, এইটার ক্ষেত্রে r equal to +1, প্রথম সারির ডানেরটা। The data points lie exactly on a straight line or positive gradient। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হলো। ঠিক -1টা তার উল্টা, denotes perfect negative linear correlation, again the data points lie on a straight line but with a negative gradient, মানে ওই যে মূল বিন্দুর কাছে এটা উপরে, আর এই যে যত ডাইনে যাবো এটা নিচের দিকে নামবে। r equal to 0 denotes no linear correlation, মানে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই। এরকম তো বহু ইভেন্ট আছে, তাই না, যেটা একটার সাথে আর একটার সম্পর্ক নেই। তারপরে আছে, এটা আপনাদের বইতেও আছে এই পয়েন্টগুলো, the strength of a correlation can be judged by its proximity to +1 or -1, নিকটত্ব, মানে এই +1 এর কতটা কাছে বা -1 এর কতটা কাছে, এইটার উপরই আমি বলতে পারবো যে এটার স্ট্রেংথটা কিরকম, এটা কি স্ট্রং না উইক না মডারেট না দেয়ার ইজ নো রিলেশন। দ্য নিয়ারার ইট ইজ অ্যান্ড দি is the linear correlation, যত +1 এর কাছে যাবে বা -1 এর কাছে যাবে তত স্ট্রং কোরিলেশন হবে। +1 এর কাছে গেলে স্ট্রং পজিটিভ কোরিলেশন, -1 এর কাছাকাছি হলে স্ট্রং নেগেটিভ কোরিলেশন, দুটোই স্ট্রং।
তারপরে যেটা আছে এখানে, আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এইটা আমরা একটু এখানেই আলাপ করে নিই। এটা আপনাদের আসতে হচ্ছে 4 নাম্বার অনুচ্ছেদে, যদি তার আগে কিছু অঙ্ক আছে এটা আমরা পরে দেখব। কিন্তু কোএফিসিয়েন্ট অফ ওই যে আপনাদের ইসের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে যে সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা স্কয়ার হইলে এটা কি বলে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তাই না? এখানে হচ্ছে আর হচ্ছে পিয়ারসনস কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর স্কয়ার কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। খেয়াল করেন, এটা কিন্তু মনে রাখা খুব সহজ। Here r squared is known as the coefficient of determination. It gives the proportion of changes in y that can be explained by changes in x, assuming a linear relationship between x and y. আমি আপনাদেরকে এটা অন্যভাবে একটু বোঝাচ্ছি। যেমন ধরেন যে ওই যে আমরা একটা এক্সাম্পল যেটা করলাম যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়ালে পরে সেলস বাড়ে। আপনি যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার 0 করে দেন তাহলে কি সেলস হবে না কিছু? অবশ্যই হবে। তার মানে ওইটার উপরে তো তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের কোনো ইফেক্টই নাই। আবার আমার যে সেলস হচ্ছে, এই সেলস যে 100% যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের কারণে হচ্ছে এটা কিন্তু ঠিক না। কম হলেও অন্য ইনফ্লুয়েন্সই আছে। যেমন আসছে যে আপনি দেখা গেল যে এই বর্ষার সময় সমানে বৃষ্টি পড়ছে, আপনি সেলস দিতে হবে না, কারণ কাস্টমার আসতে পারবে না। যার একান্ত জরুরি, খুবই জরুরি, সে হয়তো ভিজেই আসবে। কিন্তু নর্মাল যার প্রয়োজন, ঠিক আছে থাক, পরে এই মাসে নেবো না, সামনের মাসে কিনবো। তা এই যে বিষয়গুলো, যে তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়াইলে বা কমালে যে শুধু সেলস এর উপর ইফেক্ট পড়বে, এটা কিন্তু সম্পূর্ণ না। তবে মেজর ইফেক্টটা হয়তো ওইটা। তাহলে দেখা গেল যে আমি একটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার করে এইভাবে আর এর মান আমি পেলাম, সাপোজ এই যে নিচেই যেটা মনে করেন 0.7 প্লাস। 0.7 প্লাস মানে কি? মানে হচ্ছে যে আমার এটা +1 এর কাছাকাছি, এই যে +1 এর কাছাকাছি, তার মানে এটা ধরতে পারি যে মোটামুটি যে একটা স্ট্রং কোরিলেশন আছে। এইটাকে যখন স্কোয়ার করব তখন এইটা হলো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন 0.49। এই 49 কি মিন করে? এটা কিন্তু দারুণ একটা ইন্ডিকেশন আমাদেরকে দেয়। সেটা বলছে যে এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আপনাকে বলবে যে যে কারণে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের কারণে যে সেলস বাড়ছে বা কমাইলে সেলস কমছে, এইটার জন্য ওই অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার আসলে ওই সেলস এর উপর যে ইফেক্টটা সেটা 49% দায়ী। বাকি যে 51% থাকলো সেলস এর, এইটা অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে, যেটা আমি হয়তো জানি না বা আমি অ্যানালাইসিস করি নাই বা রিসার্চ করি নাই। তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অ্যাকচুয়ালি আমাদেরকে বলে যে ওই পার্টিকুলার ভেরিয়েবলটা কত পার্সেন্ট ইনফ্লুয়েন্স করছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। বাকি পার্সেন্টেজ যেটা থাকে 100% থেকে, সেইটা হচ্ছে অন্য কোনো ভেরিয়েবলের কারণে বা ফ্যাক্টরের কারণে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বাড়া কমা করছে। তাহলে এটা কি বোঝা যায়? আপনারা নিচের প্যারাটা একটু ওই যে দেখবেন, ওই পরের, এটা পেজ নাম্বার 188, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, একদম নিচেই ফর এক্সাম্পল যেটা আছে, ইফ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট ওয়ার +0.7 সে দেন আর স্কয়ার ইকুয়াল টু, যেটা আমি লিখে দিছি এইটাই এখানে বলা আছে that 49% of the observed changes in y, তার মানে independent variable, can be explained by the changes in x, but that 51% of the changes must be due to other factors. এইটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এর সিগনিফিকেন্স। ঠিক আছে, আমরা এখন তাহলে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন কি এইটা আমরা দেখলাম। এবং একটা বিষয় আমরা জানলাম যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু ভ্যারিজ ফ্রম -1 to +1. In case of +1, we can say that
strong positive correlation. In case of -1, we can say strong negative correlation. But if r equal to 0, we can say that there is no correlation between independent variable and dependent variable. এইটা গেল। এখন এই যে সূত্রটা এখানে রয়েছে, দেখেন উপরেরটা খেয়াল করেন, উপরের লাইনটা কি আমার মনে হয় মনে রাখা সহজ হবে, যে n সামেশন xy তারপরে মাইনাস সামেশন x সামেশন y। আপনি যদি উপরে y এর জায়গায় x বসান তাহলে এই লাইনটা কি হয়, n সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার। এইটা কিন্তু দেখেন এই প্রথমটা। আবার উপরে যদি x এর জায়গায় y বসান তাহলে কি হয়, n সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার। এই যে এইটা সম্পূর্ণটা, ওইটা দুটো দুই ব্র্যাকেটে আটকায় উপরে একটা স্কয়ার রুট দিয়ে দেবেন। এইটা হচ্ছে যে জাস্ট মানে একটা মনে রাখার একটা টেকনিক আর কি, এটা কোনো সূত্র বা এই ধরনের কিছু না। আপনাদের যাদের এটা একবার দুইবার লেখেন দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। এই সূত্রটাই খাতায় এই ফর্মুলাটা r ইকুয়াল টু এত, এইটা দুইবার তিনবার লেখেন শুধু, দেখবেন যে আপনার কাছে এটা পরিচিত হয়ে গেছে। আমরা তাহলে পরে একটা এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটা আপনাদের বইতে আছে, ইলাস্ট্রেশন 2 সম্ভবত, এটা পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। এইটা খুবই সহজ। এই এক্সাম্পলটা প্রথমে যেটা নেওয়া হয়েছিল ওইটাকেই এখন এই কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে দিয়েছে। এই জায়গায় দেখেন, এ কোম্পানি ইজ ইনভেস্টিগেটিং দ্য ইফেক্টস অফ ইটস অ্যাডভার্টাইজিং সেল। আমরা আগে যেটা পড়ছি যে অ্যাডভার্টাইজিং সেল যদি এইরকম ভাবে চেঞ্জ হয় তাহলে তার কোম্পানি সেলসও, অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এইভাবে চেঞ্জ হলে কোম্পানি সেলস এইভাবে চেঞ্জ হবে। প্লট দিস ডাটা, এই জায়গাটায় একটু গোলমাল আছে। এখানে রিকোয়ারমেন্টটা আমি ওইটা কপি করে এনেছিলাম, ওইটা একটু গোলমাল আছে। এখানে হবে কি, ফাইন্ড দা, এখানে কি দেওয়া আছে, ইভালুয়েট পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এইটাই হবে এখানে। এখানে ইভালুয়েট পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট এইটাই যদি রাখি, ইভালুয়েট পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাহলে আপনাকে আগে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। তা ওইটা বের করতে গেলে আপনাকে অঙ্কটা কিভাবে আগাবেন, ফার্স্ট হচ্ছে যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা আইডেন্টিফাই করতে হবে। আমার এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্স হচ্ছে, এক্স ভ্যালু হচ্ছে এইগুলো, তাহলে এটা হচ্ছে ওয়াই ভ্যালু বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দুটোকে আমি এখানে লিখলাম, এক্স লিখে নিচে ওইটা লিখলাম, যোগফলটা বের করলাম। কেন যোগফল বের করব, কারণ এই ফর্মুলার ভিতরে কিন্তু সামেশন এক্স আছে, আবার সামেশন ওয়াই আছে, সেই জন্য এই ওয়াই এর লাইনটারও আমি যোগফলটা বের করলাম। এইটা হচ্ছে ওয়াই এর যোগফল, তার মানে সামেশন ওয়াই। এটা হচ্ছে এক্স এর যোগফল, সামেশন এক্স। এরপরে কি আছে আমার ওই ফর্মুলায়, আর কি দরকার, সামেশন এক্স পেলাম, সামেশন ওয়াই পেলাম, সামেশন এক্স স্কোয়ার দরকার, সামেশন ওয়াই স্কোয়ার দরকার, সামেশন এক্স ওয়াই দরকার, এই তিনটে। তাহলে এক্স স্কোয়ার তার মানে 1.3 হোল স্কোয়ার 1.69, 0.9 স্কোয়ার 1.81, 1.8 স্কোয়ার 3.24, 2.1 স্কোয়ার, এইভাবে এক্স এর স্কোয়ার গুলো বের করে যোগ করলাম। যোগফলটা হলো 1.6 হোল স্কোয়ার, এই যে এইটা। তারপরে 100.1 হোল স্কোয়ার এইটা, 199.3 হোল স্কোয়ার এইটা। এইভাবে সবগুলো বের করে যোগ করলাম, এটা হলো সামেশন ওয়াই স্কোয়ার। আর একটা টার্ম আছে সামেশন এক্স ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই গুণ করতে হবে। 1.3 ইন্টু 1.15 1.6 সমান এই যে এইটা, আবার 0.9 ইন্টু 100.1 এই যে এইটা। এইভাবে ওই দুটো কলামের ফার্স্ট দুটো কলামের গুণফল এখানে বসিয়ে যোগ করলাম, এটা সামেশন এক্স ওয়াই। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ক্ষেত্রে যা যা দরকার আমার সবই বেরোলো। এন এর মানটা, শুধু এন এর মানটা কত, এন এর মান আপনি দেখেন এখানে ফিগার কয়টা দেওয়া আছে এক্স এর, 1 2 3 4 5টা।
অতএব n এর মান 5। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? জি স্যার। এখন ওই মানগুলো ওই যে আগের পৃষ্ঠায় যে বা আপনার বইতে যে ফর্মুলাটা আছে ওই অনুযায়ী এখানে বসিয়ে দেন, বসিয়ে সিম্পলিফাই করেন, এটা বেরোলো 0.993। এইটা কি স্ট্রং না উইক না মডারেট? স্ট্রং পজিটিভ। সাংঘাতিক স্ট্রং, এটা একেবারে কাছাকাছি। তাহলে the value of the coefficient in this case is very close to the value +1, indicating a very strong positive linear correlation. ঠিক আছে? আমরা বলতে পারি স্যার x এর মান যত বাড়বে স্যার y তত বাড়বে, মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার যত বাড়াবো সেলস সেদিক সাথে তত বেড়ে যাবে। হ্যাঁ যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার। আচ্ছা এইটা বুঝতে পারবেন আপনি 0.993 কে স্কয়ার করেন না, ওই যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করেন, এই যে 0.993 এর স্কয়ার কিভাবে করবে, এটা দিয়ে নাকি? হ্যাঁ, এইটা কত হলো? এটাকে 100 দিয়ে গুণ দেন, কত হয়? 98.60। তাহলে 100% থেকে বাকি থাকে কত? 1.40 নাকি? জি স্যার। তার মানে এটা 99%ই বলা চলে আমার এই সেলসটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ইফেক্টের কারণে, আর 1% অন্য বিভিন্ন কারণ থাকতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে বোঝা গেল? জি স্যার, থ্যাংক ইউ। জি আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমরা আজকের আজকে ক্লাস কয়টা পর্যন্ত? 7:30 না? জি স্যার, ক্লাস আছে। পরে ক্লাস আছে। তাহলে আমি আর আপনাদের এই যে এক্সাম্পলটাতে দেওয়া আছে এরপরে নিচেই কিছু লেখা আছে যেটা আমি বললাম, ওই লেখাগুলো একটু পড়বেন। Note that a simple check is that your calculated value for the coefficient should be between -1 and +1. The value of the coefficient in this case is clearly below যেটা লেখা আছে ওখানে। এখানে যে ওই এইটা এই পর্যন্তই আমাদের এটা থাকলো। আমরা আগামী দিন আর ওই যে পরের স্লাইড গুলো একটু দেখবো, তবে একটু দ্রুত যেতে হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই হোস্ট কে আছেন?